আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হাত ছাড়ুন। আপনার এসব ইমোশনাল কথাবার্তা রাখুন। জাস্ট বিরক্ত লাগছে আমার কাছে। সুনেত্রা, শোনো, শেষবারের মতো বলছি, তুমি আমাকে দুঃখ দিও, তবু ছেড়ে যেও না। তুমি ছেড়ে গেলে আমার বাছা মরা এক হয়ে যাবে। তোমাকে ছাড়া বেঁচে থাকলে আমার নিঃশ্বাসের অপচয় হবে। তোমাকে ছাড়া আমি প্রতিটি মুহূর্ত মরার মতোই। দয়া করে আমাকে ছেড়ে যেও না। তুমি দুঃখ দিও, আমি সয়ে নিব, তবুও যেও না। আমি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি। তোমাকে ছাড়া বেঁচে থাকতে আয়ুর অপচয় হবে। তুমি আমাকে দুঃখ দিও, অবহেলা করিও, তবু আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যেও না। আমি নিতে পারবো না। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তা অন্যের না হয়ে আমার হও। তুমি আমায় আমার মায়ের মতন শাসন করিও। ভুল হলে ভালোবেসে সুত্রিয়ে নিও। মানুষের যত্ন নিতে হয়, বুঝেছো সুনেত্রা? সাথে শাসনও করতে হয়, নয়তো মানুষ পরিপাটি হতে পারে না। তোমার শাসনে আমি পরিপাটি হতে চাই সুনেত্রা। তুমি নিলেই তো পারো আমার দায়িত্ব। আমার দায়িত্ব নিলে কি হয় তোমার একটু বলো। বিরক্ত হয় মিঠি। চুপ করবেন এবার? সুনেত্রা, শোনো, আমি চাই তুমি আমার প্রতি প্রতিশোধ নাও, প্রচণ্ড প্রতিশোধ। আমি চাই আমি তোমাকে যে সাগর সমান ভালোবাসা দিয়েছি, তুমি তা মহাসাগর রূপে আমাকে ফিরিয়ে দাও। থামুন বলছি। জীবনে আগলে রাখার মতো একজনকে দরকার সুনেত্রা। চাওয়ার মতো হাজার জনের সাথে তো রোজ এলাকার গলির মোড়েই বহুবার দেখা হয়। থেকে যাও। আল্লাহর ওয়াস্তে এবার থামুন, আর ব্ল্যাকমেল করা শেষ হলে আমাকে ছাড়ুন। আমি বাসায় ফিরবো। একদম না। জোরপূর্বক ইনভলভ হতে চাইল শেহজাদ, কিন্তু মিঠি সাইড দিল না, ধাক্কা মেরে সরিয়ে দিল। শেহজাদ আবারও জোর করলো, পারল না মিঠির সাথে। এবার ধাক্কা দিয়ে লাফ দিয়ে বেড থেকে নেমে যায়। চাবি দিন, বাসায় যাব। কাল থেকে আমার সেকেন্ড সেমিস্টার। আপনার জন্য আমার এক্সাম খারাপ হবে। প্রিপারেশন নিতে হবে আমাকে। ক্ষিপ্ত হয় শেহজাদ। পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই তোমার। প্রচণ্ড বেয়াদব হয়ে গিয়েছো তুমি। স্বামীকে ভক্তি শ্রদ্ধা কিছুই করতে জানো না। কিসের পড়াশোনা করো তুমি? সিরিয়াসলি, আমার অনেক ধৈর্য যে তোমাকে এতক্ষণ অবধি টলারেট করছি। অন্য কেউ হলে লাশ বানিয়ে ফেলতো মেরে। অনেক আকুতি মিনতি অনুরোধ সব করলাম, তুমি গ্রাহ্যই করলে না। আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? চাবিটা দেবেন? না। জাস্ট 2 মিনিটের মধ্যে এই বাসা থেকে বেরোবো, দেখবেন। পারবে না। ওয়েট। কিচেনে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো এনে আচমকা শেহজাদের চোখে মুখে ছুঁড়ে তার ট্রাউজারের পকেট থেকে চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল মিঠি। 1 মিনিটও সময় লাগলো না তার। হতভম্ব হলো শেহজাদ। উঠে গিয়ে হাতড়ে হাতড়ে বেসিনে গিয়ে চোখে মুখে সমানে পানি দিতে লাগলো। একটা ট্যাক্সি পেতেই দ্রুত উঠে বাসার পথে রওনা দেয়। প্রায় আধা ঘন্টা পর বাসায় ফিরতেই মিঠি দেখল আহসান সাহেব ফোনে চিৎকার চেঁচামেচি করছেন। মিঠিকে দেখতেই চমকান। অভিমানে কিছু জিজ্ঞেস করতে পারলেন না, মুখ ফিরিয়ে নেন। সেদিন চ্যালেঞ্জ করেছিল শেহজাদের সাথে। মিঠিকে যেতে শুনে ভীষণ অভিমান হয়। আচমকা মামার বুকে আছড়ে পড়ল মিঠি। চমকে যান তিনি। হু হু করে কাঁদতে লাগলো মিঠি। ধক করে উঠল বুকটা। ছোট ছোট চুলগুলোর ভাঁজে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মামা, আমি ইচ্ছে করে যাইনি। উনি আমাকে কিডন্যাপ করেছেন। সে তোমার স্বামী, তোমাকে নিয়ে যেতেই পারে। এটা কিডন্যাপ নয়। আর তুমি চাইলে তার সাথে মুভ অন করতে পারো। কখনো না। মানুষটা খুব জঘন্য মামা, খুব। তোমাকে পাওয়ার জন্য এমন করছে। আমার মনে হয় তোমার ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর তুমি এখন অ্যাডাল্ট। আজ না হয় কাল কাউকে তো তোমার বিয়ে করতেই হবে, সংসার করতে হবে। তার চেয়ে ওর কাছে ফিরে যাও। পাগলামো করছে ছেলেটা। অনেক বোঝানোর পরেও ছেলেটা বুঝতে চায় না কিচ্ছু। যা উপলব্ধি করলাম, সে তোমাকে ভালোবাসে। অভিমানে নয়, আমি চরম আঘাত পেয়ে তার কাছ থেকে চলে এসেছি মামা। তার কাছে যেতে বলো না, আমি ঘৃণা করি তাকে। সংসার করতে গেলে এমন অনেক কিছুই হয়, এসব কিচ্ছু না। মানিয়ে নিয়ে আগের মতো ভালো থাকো। আমাকে বুঝতে চাইছো না মামা? ও তোমার স্বামী, তোমার উচিত তার কাছে ফিরে যাওয়া। তার সাথে সংসার করা সম্ভব নয় আমার পক্ষে। তবু আমি সময় নিয়েছিলাম। ভেবেছিলাম সব ভুলে এক সময় তার প্রতি কোমল হব। কিন্তু সেই সময়টা তিনি আমাকে দিলেন না। জোর জবরদস্তি শুরু করলেন। শুধু তাই নয়, তিনি জেল থেকে শবনমকে ছাড়িয়ে দিয়েছেন। এত কিছুর পরেও মানুষটাকে কিভাবে ক্ষমা করে তার কাছে ফিরবো? তার সাথে কিভাবে সংসার করব? মানুষটা একটা মেরুদণ্ডহীন, আত্মমর্যাদাহীন এবং ব্যক্তিত্বহীন। অমন মানুষের সাথে আমাকে কখনো সংসার করতে বলো না মামা। আবেগে ভেসে জীবনে অনেক ভুল করেছি আমি। আমাকে এবার একটু শুধরে নিতে দাও। আর আজ শেষবারের মতো তিনি আমার মন থেকে উঠে গেছে মামা।
আমি এই সম্পর্ক আর রাখতে চাই না। আমি মুক্তি চাই, মন ভরে নিঃশ্বাস নিতে চাই, এই ট্রমা থেকে বেরিয়ে আসতে চাই মামা। একজন নারী কখনোই স্বেচ্ছায় তার প্রিয় মানুষকে ছেড়ে আসে না মামা। যখন তার প্রিয় মানুষটির আচার আচরণে সে নিজেকে খুব অসহায় মনে করে, তখনই একজন নারী তাকে ছেড়ে আসার মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়। আমি ওনাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি মামা। রুম থেকে সব শুনতে পেল দু ভাই, তবে নীরব রইল। মামাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মিঠি। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেললেন তিনি। শবনমের ছাড়পত্রের খবরটা ওনার কানেও এসেছিল সন্ধ্যায়। কিছু বলেননি, ভেবেছিল মিঠিকে জিজ্ঞেস করবে এই ব্যাপারে, ওর কোনো মত আছে কিনা। সব ভুলে মানিয়ে নাও। বাঙালি নারীর জীবনে বিয়ে একবার, আর সে তোমার প্রতি সিরিয়াস, আমি বুঝতে পেরেছি। তিনি যাই হোক, তিনি একটা অযোগ্য লোক মামা। চুপ করো। আজ যা করেছে তিনি, এরপর ওনাকে ক্ষমা করে মেনে নেওয়ার প্রশ্নই আসে না মামা। শান্ত হও, ওই শবনমের ফাঁসির ব্যবস্থা করছি। দাঁড়াও, একজন খুনির ফাঁসি না হয়ে ছাড় পায় কিভাবে, সব আমি তল্লাশি করে বের করব। শুধু অপেক্ষা করো, আর এর সাথে কারা জড়িত তাও বের করে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। আর শবনমের দ্রুত ফাঁসির ব্যবস্থা করছি। ওর ফাঁসি চাই না আমি। ও আজীবন জেলের কনডেম সেলে পচে মরুক। ফাঁসি দিলে তো সব শেষ। শিশু হত্যার দায়ে ওর কঠোর পানিশমেন্ট চাই, ফাঁসি নয়। ফ্রেশ হও, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি, চিন্তার কিছু নেই। শবনমের পাপের শাস্তি তাকে পেতেই হবে। রুমে ফিরে যায় মিঠি। বুকে বালিশ চাপা দিয়ে অঝরে কাঁদতে লাগলো। কিছুতেই মানতে পারছে না শেহজাদের এমন রূপ। কিভাবে পারল শেহজাদ একটা অনগত সন্তানের হত্যাকারীকে জেল থেকে ছাড়িয়ে নিতে? আর সেই সন্তানের জন্যই কিনা তাকে জাজ করলেও মানুষটা একটা মানুষের রূপে ক্ষণে ক্ষণে কিভাবে বদলায় বুঝতে পারে না মিঠি। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল। এখনও চোখগুলো ভীষণ জ্বালা করছে। মেয়েটা এমনভাবে মরিচে গুঁড়ো মেরেছে যে ভাবতেই শিউরে উঠল শেহজাদ। একদম ডাকাত একটা মেয়ে। অনেক চেষ্টার পরও পারল না মেয়েটাকে তার কাছে রাখতে। তার কোনো আকুতি মিনতি অনুরোধ কিছুই গ্রাহ্য করল না মেয়েটা। সব ছেড়ে ছুঁড়ে পায়ে পিষে চলে গেল। হতাশ হয় শেহজাদ। কেন জানি বাচ্চার ইচ্ছে মরে গেল। ছনছাড়া লাগলো নিজেকে। উপলব্ধি করতে পারল সব দোষ তারই। কেন সে শবনমকে ছাড়িয়ে দিয়েছে। আর আকাশের কথা শুনে মিঠিকে স্পেস দেওয়ার প্রয়োজন ছিল, তা না করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। যতটুকু পাওয়ার চান্স ছিল সেইটুকু আজ শেষ। অভিমান হলো নিজের ওপর। হঠাৎ ফোন বেজে উঠল। দেখলো আকাশ। পিক করতে চেঁচিয়ে উঠে পড়ল, তোমাকে বন্ধু বলতেও ঘৃণা হয় আমার। কিভাবে পারলে এমন কাজ করতে? মোশাররফ সাহেবের পায়ে পড়ে তার মেয়ের টাকা পয়সা নষ্ট করে আমেরিকা গেলে নিজের স্বার্থ হাসিল করতে। ঠিক আছে করো, কিন্তু একটু টাকা পয়সা হতেই শবনমকে কেন ছাড়িয়ে দিলে? এটা কি ঠিক করেছো? তুমি কি ভেবেছো এটা মিঠি জানবে না? মিঠিকে পাওয়ার একটা চান্স ছিল, সেটাও তুমি হারিয়ে ফেলেছো। আজ থেকে কোনো বেইমানের সাথে আমার বন্ধুত্ব নেই। সংযোগ বিচ্ছিন্ন করলো আকাশ। কল এলো মোশাররফ সাহেবের। পিক করতেই গর্জে উঠে বলেন, বেঈমান, প্রতারক, আমার মেয়ের সাথে এত বড় প্রতারণা। যখন আমি অফার করেছিলাম শবনমকে নিয়ে কানাডায় সেটেল হও, আমার কথা শোনোনি। এখন তাইলে কেন ছাড়িয়ে দিলে শবনমকে? তোমাকে আমি ক্ষমা করব না। তোমাকে জেলের ভাত খাওয়াবো। প্রতারণা এবং শবনমের সঙ্গে মিলে অনাগত বাচ্চা হত্যা মামলা করব তোমার জন্য। তোমার কারণে এখন আহসান সাহেব আমার উপর চওড়া হয়েছে। তোমার জন্য মিঠির গাড়িগুলো বিক্রি করেছি। এখন সম্পদ আত্মসাতের মামলা করবে আমার জন্যে। তোমাকে আমি ছাড়ব না। অনুভূতি শূন্য হয়ে সারারাত ওভাবেই বসে রইল শেহজাদ। মিঠির মামার সাথে চ্যালেঞ্জ ধরে সে হেরে গিয়েছে। ভাবতেই কেমন যেন লাগছে। জিদ চাপল মাথায়। বৃষ্টির মধ্যে আহসান সাহেবের বাসার সামনে দাঁড়িয়ে রইল মিঠির রুম বরাবর। দোতলার দিকে তাকিয়ে রইল করুণ চোখে। মিঠির রুমের লাইট অফ, পুরো বাড়ির লাইট অফ, তবে ল্যাম্পপোস্টগুলো জ্বলছে। ভারী বর্ষণ হচ্ছে, সাথে বজ্রপাতও। সব ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়ে রইল শেহজাদ। তার একটাই শপথ, হয়তো আজ এখান থেকে মিঠিকে রাজি করিয়ে সঙ্গে নিয়ে যাবে, নয়তো তার লাশ যাবে। সারারাত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় কাঁপতে লাগলো। হাঁপুনি উঠল, এক পর্যায়ে শ্বাসকষ্ট। তবুও জিদ চেপে দাঁড়িয়ে রইল।
ঠাস ঠাস করে বজ্রপাত পড়তে লাগলো। শেহজাদ সরল না, অভিমান চেপে দাঁড়িয়ে রইল। সে মিঠিকে রাজি করানোর জন্য দাঁড়িয়ে রয়েছে, আর মিঠি আরামদায়ক বিছানায় শুয়ে সুখের ঘুম ঘুমাচ্ছে। সত্যি কান্না পেল। বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। হঠাৎ প্রচণ্ড ঝড় বইল। ঠাস ঠাস করে আরও বেশ কতগুলো বজ্রপাত হলো। দূরে কোথাও গাছের ডাল মরাত করে ভেঙে পড়ল। কাছে কোথাও ঠাস করে বজ্রপাত হতেই আচমকা মিঠির ঘুম ভেঙে গেল। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো। তখন ডিনার না করে স্লিপিং মেডিসিন নিয়েছিল। অতিরিক্ত কান্নায় মাথা ব্যথা উঠেছিল, তাই শীত শীত অনুভূত হলো। দেখলো থাই গ্লাসগুলো খোলা। বৃষ্টির ছাট আসছে রুমের মধ্যে। বেডের থেকে নেমে থাই গ্লাসগুলো আটকে দিতে গিয়ে হঠাৎ রোডের উপর চোখ পড়তেই আটকে উঠল মিঠি। ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় দেখল ভারী বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে শেহজাদ। কেমন করে হঠাৎ শরীরটা মচমচ করে উঠল। মানে হয় এসব পাগলামির? এমন একটা মুহূর্তে কি করবে কিছু ভেবে পেল না মিঠি। তবে সে খুব ভালো করে জানে শেহজাদ ঠান্ডা পানির স্পর্শ করতে পারে না। তার হাঁপানির সাথে শ্বাসকষ্ট ওঠে, আর বৃষ্টির মধ্যে ভিজলে তো আরও বেশি। বিয়ের রাতের ঘটনা এখনও তার স্পষ্ট মনে আছে। কি একটা অবস্থা যে হয়েছিল সেদিন রাতে। তাই তো মিঠি ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিল। চোখে মুখে অন্ধকার দেখতে পেল। দিকবেদিক শূন্য এবং ভীত সন্ত্রস্ত হয়ে উৎকণ্ঠস্বরে আশঙ্কিক ডেকে উঠল, শেহজাদ। কণ্ঠটা কেমন কেঁপে উঠল। চট করে শেহজাদ তাকায়, তাচ্ছিল হাসে। পরিস্থিতির সাথে না হয় লড়াই করে দিলাম, কিন্তু ভাগ্যের সাথে কি করে লড়বো সুনেত্রা? কথাটা বুকের মধ্যে আসে পড়া ঢেউর মতো গিয়ে আঘাত হানল। অনুনয়ের স্বরে বলল, পাগলামি করবেন না, ফিরে যান। তোমাকে বুকের যেখানটায় এঁকেছি সেখান থেকে মুছতে গেলে আমার মৃত্যু নিশ্চিত। কি আশ্চর্য, তাই না? জীবন দিয়ে প্রমাণ করে যেতে চাই আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে না। এখন এসব বলার সময় না শেহজাদ, ফিরে যান বলছি। কেমন করে কেঁদে উঠল মিঠি। মানুষটাকে হারানোর একটা ইঙ্গিত পেল। শ্বাস আটকে এলো তার। আমি মারা গেলে আমার কবরের পাশে একটি শিউলি ফুল আর না হয় কাঁঠালি চাপা গাছ লাগিও সুনেত্রা। সুগন্ধি ফুল হলে যেন ঝরে পড়ে আমার কবরে। ফিরে যান শেহজাদ। মৃত্যুর 2 মিনিট পূর্বে হলেও আমি তোমায় জানিয়ে যেতে চাই পৃথিবীর একজন নিকৃষ্ট মানুষ তোমাকে কতটা তীব্রভাবে ভালোবেসেছিল সুনেত্রা। আবল তাবল কি বলছিল শেহজাদ তা সে নিজেও জানে না। মুখ দিয়ে যা বেরিয়ে এসেছে তাই বলেছে। অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে রইল মিঠি। হঠাৎ বেলকুনি দিয়ে ঝাঁপ দিতে নেয়। আমি মারা গেলে তুমি লাশ দেখার তাড়াহুড়োয় চোখের জল দিতে ভুলো না যেন। মিঠি তাকায়। আশঙ্কিক বজ্রপাত হতেই চোখের সামনে হুট করে ঝলসে গেল শেহজাদের টকটকি তরতাজা দেহটা। শেহজাদের অমন নির্বুদ্ধিহীনতায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল মিঠি। ঠিক কী হলো বোধগম্য হলো না। অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার ভাষা হারিয়ে ফেল। সে তো এমনটা চায়নি, কখনো না। হ্যাঁ, শবনমকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ায় রাগের বশবর্তী হয়ে খুন করতে চেয়েছিল, কিন্তু ডিভোর্স তো চায়নি। বিয়ের প্রথমে ডিভোর্স চাইল, এরপর মুখ দিয়ে তার কখনো একবারও উচ্চারণ করেনি। আর সে চাইলে মানুষটার জন্য মামলাও করতে পারত, কিন্তু করেনি, কারণ তার মন মানসিকতা কোমল হলে মানুষকে এদেশে আনার ইচ্ছে ছিল। তাই মামলা করে কোনো ঝামেলায় ফেলতে চায়নি। আর মানুষটার কাছে থাকার ইচ্ছে তো তারও ছিল। একটু ধৈর্য ধরা কি যেত না? কেন এমন নির্বুদ্ধিহীনতার পরিচয় দিয়ে অজ্ঞের মতো কাজ করে বসলো মানুষটা? এমন তো নয় সে মানুষটা বোকা। যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন মানুষ তো ছিল। পতন যখন ঘনিয়ে আসে তখন বুঝি মানুষের বোধ বুদ্ধি লোপ পায়। তা না হলে বিচক্ষণ এবং শীতল মস্তিষ্কের একজন মানুষ অর্থাৎ শেহজাদ কিভাবে পারল নির্বুদ্ধিহীনতার পরিচয় দিতে? এটা কি আশা করা যায়? কখনো না। আচমকা শেহজাদ বলে ওঠে, চিৎকার করে ওঠে সেন্সলেস হয়ে। মিঠি লুটিয়ে পড়ল বেলকনির ফ্লোরে। রাত প্রায় 3টা। মাঝরাতে ধুম করে কিছু পড়ার সশব্দে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। এত জোরে শব্দ হলো যে পুরো ভবন নড়ে উঠল।
এক একে বাসার সবাই জেগে উঠে সবার রুম চেক করতে লাগলো। আবরিশাম আফওয়ান দুজন বাবা মায়ের রুমে গেল, দেখলো ওনারা জেগে আছে এবং রুম থেকে বেরিয়ে এসেছে। কিঞ্জা ঘুমাচ্ছে, এসবে তার খবর নেই। বৃষ্টি হলে খুব ঘুম পায় তার। কিসের শব্দ ড্যাড? জানি না। তোমার ঠিক আছো? মিঠিকে দেখেছ? না। দ্রুত চলো। মিটির রুমের দিকে হাঁটা দেয় সবাই। ডোর মুখোমুখি লাগানো ছিল বিধায় ঢুকতে সমস্যা হয়নি। দেখলো মিঠি রুমে নেই। দ্রুতই বেলকনি চেক করতে দেখলো ফ্লোরে পড়ে আছে মিঠি। মাথা ফেটে অনর্গল রক্ত বেরোচ্ছে। আতকে ওঠে সবাই। মিঠি, মিঠি ডাকলেন আহসান সাহেব। সায় দিল না মিঠি। দাঁত মুখ খিচিয়ে পড়ে আছে। শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। ওকে হসপিটালে নিয়ে চলো অবরিশাম, মিঠির অবস্থা ভালো নয়। পাজা খুলে তুলে বৃষ্টির মধ্যে গাড়ি বের করে সিটের উপর শুইয়ে দিল মিঠিকে। গেট দিয়ে বেরোতেই দেখলো একটা ডেড বডি পড়ে আছে রাস্তায়। আতঙ্কিত হলো আবরিশাম। জীবনের ফার্স্ট এত রাতে এমন কিছুর সম্মুখীন হতেই ঘাবড়ে গেল সে। কি হলো? ব্রেক কষলে কেন? ড্যাড, একটা ডেড বডি। কোথায়? সামনে। গাড়ির ভেতর থেকে ডেড বডিটি দেখার চেষ্টা করলেন আহসান সাহেব। কেমন স্বাস্থ্যবান ভুরিওলা টাইপের একটা ডেড বডি দেখা যাচ্ছে শুধু। চিন্তিত হলেন আহসান সাহেব। ওনার উৎকণ্ঠিত মনে কেন জানি শেহজাদের নামটাই প্রথমে আসছে। আর তার মতোই লাগছে। শেহজাদের একটা ভুঁড়ি আছে ইয়া বড়, তেমনই লাগছে। ভারী বৃষ্টির কারণে তেমন একটা আন্দাজ করা যাচ্ছে না। পুলিশকে কল করো, নয়তো ঝামেলায় পড়তে হবে। এছাড়াও ডেড বডিটা আবার আমাদের বাসার সামনে, আইনি ঝামেলায় জড়ানো ঠিক হবে না আমাদের। পুলিশকে কল করলো আবরিশাম। পুলিশ এসে ডেড বডিটি উল্টে পাল্টে চেক করে বুঝতে পারলো বজ্রপাত হয়ে নিহত হয়েছে মানুষটা শেহজাদ। এটা শিওর হতেই আহসান সাহেবের পায়ের নিচের মাটি সরে গেল। তার মানে শেহজাদ এখানে মিঠির সাথে দেখা করতে এসেছিল আর বজ্রপাত হয়ে নিহত হয়েছে। কি করবেন কিছু ভেবে পেলেন না তিনি। অ্যাম্বুলেন্সে করে শেহজাদের ডেড বডিটি নিয়ে গেল পুলিশ। মিঠিকে হসপিটালে অ্যাডমিট করলো। কোনো রেসপন্স নেই তার। সকাল 10টার দিকে সেন্স ফিরে, কিন্তু কোনো কথা বলতে পারল না। শেহজাদের মৃত্যুর খবরটি ইনিয়ে বিনিয়ে মিঠিকে জানিয়ে দেন তিনি। কোনো রিয়াক্ট করলো না, তবে চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো জলপ্রপাতের ন্যায়। আফওয়ান কিঞ্জাকে কোনো কথা ছাড়াই কানাডা পাঠিয়ে দিলেন কায়নাত কাজিন। তিনি চান না শেহজাদ মিঠির কথা কিঞ্জা জানুক, তাই হানুমানের কথা বলে ইনিয়ে বিনিয়ে পাঠিয়ে দিলেন। যতদিন না পরিস্থিতি অনুকূলে আসছে ততদিন। কিঞ্জা অবশ্য এত কিছু জানে না, ওকে বুঝতে দেওয়া হয়নি কিছু। সব কিছু খুবই কৌশলে হ্যান্ডেল করেছেন ওনারা সবাই। আফওয়ানকে কড়াভাবে বলে দিয়েছেন ভুলে যেন মিঠির বিয়ের কথা না জানানো হয়। হিমঘরে রাখা হয়েছে শেহজাদের নিথর লাশ। তদন্ত করে শেহজাদের লাশ দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ। সবটা মিঠিকে জানান আহসান সাহেব। ইশারা ইঙ্গিতে নিষেধ করে মিঠি এবং মামার কাছে অনুরোধ জানায় শেহজাদকে তাদের বাগানে দাফন করতে। নীরবে সায় দিয়ে তিনি লাশটি গ্রহণ করেন এবং ওনাদের বাগানের এক কোণে, অর্থাৎ যেখানে এবং যে জায়গাটুকু কবরস্থানের জন্য রেখেছিলেন সেখানেই জানাজা পড়িয়ে সম্মানের সহিত দাফন করেন। তার আগে কিছু কালোবাজারি বিজনেসম্যান মোটা অঙ্কের প্রলোভন দেখি শেহজাদের লাশটি ক্রয় করতে চাইলে আহসান সাহেব দিলেন না। এছাড়াও দেশে পাঠালে এই লাশটি চুরি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বলে এখানে দাফন করার সিদ্ধান্ত নেন এবং লাশটি দ্রুত পৌঁছে যাওয়ার জন্য মেডিসিন প্রয়োগ করেন এবং পাকাও করে দিলেন। তোমার সাথে কথা আছে আবরিশাম। বলুন। ভাইজান মিঠির জন্য প্রেশার ক্রিয়েট করছে কৈলিশের সাথে বিয়ে দিতে। মিঠি অসুস্থতার কথা বলে এতদিন আমি আটকে রেখেছিলাম, কিন্তু আর সম্ভব হচ্ছে না। আজ বলেছিল তুলে নিয়ে যাবে মিঠিকে। ঝামেলা না করে রাজি হয়ে যান।
ফাজলামো করছো? সময় নেই আমার। তোমার মামাকে আমি মিথ্যা বলেছি তোমার সাথে মিঠির বিয়ে সম্পূর্ণ হয়েছে। মিথ্যা বললেন কেন? উপায় ছিল না, তাই মিথ্যা বলেছি। সত্য স্বীকার করে রাজি হয়ে যান। আমার ভাইয়ের কাছে আমাকে তুমি মিথ্যুক প্রমাণ করতে চাইছো? আমার জানার বিষয় নয়। আবৃশাম, আমার কথা না শুনলে আমি বাসা থেকে বেরিয়ে যাব। কি করলাম আমি? মিঠিকে বিয়ে করো। ওর স্বামী মারা গেছে, প্রায় 6 মাস হয়েছে। এখন বিয়ে হতে কোনো বাধা নেই। মিঠি অসুস্থ, ওর একজন সঙ্গী দরকার। তুমি ওকে আগলে নিলে আমার বিশ্বাস মিঠি আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। সম্ভব নয়। কেন? আমাকে দেওয়ার কি আছে ওর? আবৃশাম, চুপ করো। ওর হাত নেই এতে। আর জীবনের যা কিছু ঘটে তার পেছনে আল্লাহর একটা পরিকল্পনা থাকে। কেন ওকে বুঝতে চাইছো না? তাকে মানতেই পারি না মম। বাধ্য করো না আমায়। শোনো, একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না। বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছেন। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। এছাড়াও তুমি যাকে বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই। তোমার এই বদ অভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যর বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি। এছাড়াও একটা কথা, সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় মানুষের। তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির, অথবা কাউকে নিখুঁত দিয়ে অর্থাৎ অভাব দিয়ে রাখেনি তিনি। আর এ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আমাদের। কিছু লাগবে না আমার। তুমি না তাকে ভালোবাসো, তাহলে এটা কেমন বিহেভিয়ার? তার ছিল হেসে আফন বলল, আমাকে বলতো আমি নাকি ইম্যাচিওর, আর এখন তার মধ্যেই তা দেখা যাচ্ছে। শাট আপ। আমি ঠিক জানি না তুমি কেমন ভালোবাসো, তবে আমি জানি শুধু ভালোবাসলে হয় না, শক্ত করে ধরে রাখতে জানতে হয়। গেলে যাক, থাকলে থাকবে, চলে যেতে চাইলে জোর করব না। এটা কোনো ভালোবাসা না। ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয়, ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়। যেন ওই শেহজাদ নামক মানুষটা ভালোবাসার জন্য নিজের সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে অনেক নিচে নেমেছে, অনেক অপমান, অপদস্থ এবং অসহ্য যন্ত্রণা সহ্য করেছে, সব কিছু মিঠির জন্য। মিঠির হাতে অনেক মারও খেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওর ভালোবাসার এই পরিণাম। ভাবতেই আফসোস লাগে, মানুষটা সত্যিই ভালোবেসেছিল, তবে একটু দেরি করে ফেলেছিল, এবং তার সামান্য অধৈর্য এবং নির্বুদ্ধিতার কারণে তার করুণ দশা হয়েছে। সে যাই হোক, তবে এর কিছুই তোমার মধ্যে ছিল না বলে আজ এই অবস্থা। তুমি তো চাইলেই তাকে মাফ করে দিয়ে আগলে নিতে পারো। তার দুর্দিন যাচ্ছে, তোমার ড্যাডের কত শখ মিঠি আত্মনির্ভরশীল হবে, ওনার মুখ উজ্জ্বল করবে, মিঠির সুখ দেখবে। তা বোধহয় এই জন্মেও হবে না। অপূর্ণতা নিয়ে ওনাকে, আমাকে বোধহয় পরলোক গমন করতে হবে। মম, আমি কিঞ্জাকে ডিভোর্স দিয়ে মিঠিকে বিয়ে করতে চাই। আগুন চোখে তাকালো আবৃশাম, হাতগুলো মুষ্টিবদ্ধ করলো। কিছু বলো মম। আমি ভেবে দেখব, তবে ও বিয়ে না করলে কৈলিশের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। উঠে যান তিনি। ভাইয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল হাসলো আফওয়ান। আমিও তো ম্যারিড, মিঠিও ম্যারিড। আমরা একে অপরকে মেনে নিতে এখন আর কোনো সমস্যা নেই ব্রো। ভালো লাগলো আমাকে আগে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। দাঁতে দাঁত চাপলো আবৃশাম। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ব্রো। শীঘ্রই কিঞ্জাকে ডিভোর্স দিয়ে মিঠিকে বিয়ে করে নেব। এত সহজেই পেয়ে যাব কল্পনাও করিনি। থ্যাংক ইউ ব্রো। উঠে গেল আবৃশাম, রুমে ঢুকে ঠাস করে ডোর অফ করলো। আফনের সাথে মিঠিকে কিছুতেই দেখতে পারবে না সে। ইমাজিন করলো, শ্বাস আটকে এলো তার। কখনো না। আচমকা চেঁচিয়ে উঠল। মধ্যরাত, ঘুম এলো না মিঠির। আলমারি খুলতেই হঠাৎ একটা ডায়েরি পড়ে যায়। নিচু হয়ে তুলে হাতে নেয় মিঠি। এটা শেহজাদের ডায়েরি।
অনেক দিন ধরে তার কাছে রয়েছে এটা, তবে কখনো খুলে পড়ার সাহস করেনি। রকিং চেয়ারে গিয়ে বসলো, ডায়েরিটা হাতে নিয়ে বসে রইল। কেন জানি আজ একটু খুলে দেখতে ইচ্ছে করছে, খুলতে নিয়েও আবার খুলে না। অবশেষে খুলে ফেল, এক এক করে পড়তে লাগলো শেহজাদের প্রতিটি লেখা। এত সুন্দর মানুষটা লেখা মিঠির চোখে আটকে গেল। বেশ কতগুলো পাতা উল্টাতেই হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। প্রিয় সুনেত্রা, তুমি আমার একান্তই ব্যক্তিগত মানুষ। তোমার উপর কারো নজর সহ্য হয় না আমার, খুব জেলাস ফিল হয়। ঠিকই তো, আমার এত সুন্দর বউটাকে আমি ছাড়া অন্যরা কেন নজর দিবে বলো? জানো সুনেত্রা, ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই, ভালোবাসার সংজ্ঞাও আমার জানা নেই। তবে আমি ভালোবাসা বলতে শুধু তোমাকেই বুঝি। জানো নীল নয়না সুনেত্রা, শত ভালো খারাপের মাঝেও আবার ভালো থাকার একমাত্র অবলম্বন ছিল তোমার ওই সুন্দর নয়ন জোড়ার দৃষ্টি। জানো সেই দৃষ্টিতে যখন ভালোবাসার বদলে আমার জন্য ঘৃণা দেখতে পাই, তখন আমার অন্তর পুড়ে ছাই হয়ে যায়। যেখানটায় তুমি থাকো, যেখানটায় তোমার বসবাস, জানো সুনেত্রা, তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার ভেতরটা যেন শূন্য হয়ে গেল। পৃথিবীর সব কিছুই থেমে গেল, সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে গেল এবং আমি যেন হারিয়ে গেলাম সেই সুনসান নিস্তব্ধতার মধ্যে। তুমি জানো কি আমি তোমাকে কতটা ভালোবাসতাম? হয়তো না, কখনোই বুঝতে পারোনি আমার ভেতরে সেই গভীর অনুভূতিটা। তুমি চলে যাওয়ার পরও আমার দিনগুলি কাটছিল তোমার প্রতিটি স্মৃতির আশ্রয়ে। প্রতিটা মুহূর্তে আমি তোমার কথা ভেবেছি, তোমার স্মৃতিগুলির মাঝে ডুবে থেকেছি। তুমি জানো কি, আমি তোমার প্রত্যেকটা হাসি, প্রতিটা কথার ভেতরই সুখ খুঁজছিলাম। তুমি যখন আমাকে ভালোবেসে কথা বলতে, আমি মনে মনে ভাবতাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবার সামনে কখনোই বলতে পারিনি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা ছিল অমূল্য, অসীম। প্রথম তোমার চলে যাওয়ার দিনটা আজও আমার মনে স্পষ্ট। সেদিন তুমি তোমার ভবিষ্যতের কথা ভেবেছিলে, তোমার নিজের জীবনের পরিকল্পনা করেছিলে, কিন্তু আমি কি করব? তোমার সেই কথাগুলোর পরেই আমার জীবনটা যেন ছিন্নমূল হয়ে গেল। যেন সমস্ত স্বপ্ন গুছিয়ে রেখেছিলাম সেগুলো হাওয়ায় ভেসে গেল। আমি জানি আমি হয়তো তোমার মতো হয়ে উঠতে পারিনি, হয়তো আমি তোমার মন মতো হতে পারিনি, কিন্তু তুমি তো কখনো জানতেই পারলে না আমি কিভাবে দিনরাত চেষ্টা করেছি তোমার জন্য। প্রতিটা ছোটোখাটো ব্যাপারে আমি তোমার খুশি খুঁজতাম। তুমি হয়তো বুঝতেই পারলে না আমার সমস্ত মনোযোগ ছিল তোমার উপরে। যখন তুমি চলে গেলে আমি নিজেকে হারিয়ে ফেললাম। তুমি বিহীন জীবনটা যেন কোনো অর্থহীন দুঃস্বপ্নে পরিণত হলো। তুমি জানো কি, আমি প্রতিটা রাতে তোমার ফিরে আসার অপেক্ষায় জেগে থাকতাম। আমি ভাবতাম একদিন তুমি ফিরে আসবে এবং বলবে তুমি আমাকে ছাড়া থাকতে পারোনি, থাকতে পারছো না, তুমি আসলে আমার জীবনের সব কিছু। কিন্তু সেই দিনটা আর কখনোই আসেনি। তুমি কখনোই জানলে না আমি কিভাবে তোমাকে ভালোবাসতাম। তোমার প্রতিটা কথায় আমি স্বপ্ন দেখতাম, তোমার প্রতিটা হাসিতে আমি জীবনের নতুন অর্থ খুঁজে পেতাম। তুমি যখন আমার হাতটা ধরতে, মনে হতো এটাই আমার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। তুমি যখন আমার দিকে তাকিয়ে হাসতে, আমার ভেতরটা আনন্দে ভরে যেত। কিন্তু তুমি চলে যাওয়ার পর সেই আনন্দ আর খুঁজে পাইনি। তুমি কি জানো আমি তোমার জন্য কতটা ত্যাগ করেছি? আমি সব সময় চেয়েছি তুমি সুখী হও, তোমার জীবনটা সুন্দর হোক। তুমি যদি ভালো থাকো তাহলে আমি খুশি হব, কিন্তু তুমি জানো না সেই খুশি আমার জীবনে আসেনি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আমার জীবনের সমস্ত রং মুছে গেল, আমার হাসি ম্লান হয়ে গেল। আমি চেষ্টা করেছি নতুন করে বাঁচার, কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হয়নি, কারণ আমি তোমাকে ছাড়া কোনো কিছুতেই আনন্দ পাইনি। তুমি জানো কি, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি। আমি এখনো আশা করি একদিন তুমি ফিরে আসবে এবং বলবে, শেহজাদ আপনি আসলেই আমার জীবনের সব কিছু। কিন্তু সেই দিনটা কখনো আসবে কিনা আমি জানি না। তুমি চলে যাওয়ার পরও আমি তোমার জন্য কেঁদেছি, তোমার জন্য প্রার্থনা করেছি। আমি চাই তুমি সুখী হও, তুমি তোমার জীবনে সব কিছু পাও, কিন্তু আমি জানি সেই সুখ আমার জীবনে আর আসবে না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। তুমি কখনোই জানো না আমি কিভাবে তোমার জন্য অপেক্ষা করেছি, কিভাবে তোমার স্মৃতিগুলোকে আঁকড়ে বেঁচে আছি। তুমি জানো না আমার মন কেমন করে তোমার জন্য। আমি যখন একা থাকি তখন তোমার কথা ভাবি, আমি চেষ্টা করি সব কিছু ভুলে যেতে, কিন্তু তা সম্ভব হয় না।
তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় তাড়িয়ে বেড়ায়। আমি তোমার সব কিছুতেই ছিলাম মগ্ন, তোমার ভালোবাসায় ছিলাম বাধা, কিন্তু তুমি চলে গেলে আমি সেই বাঁধন থেকে ছুটে গেলাম এবং আমার জীবনটা নিরর্থক হয়ে গেল। তুমি কি জানো, আমি এখনো তোমার ছবি দেখে কাঁদি, আমি এখনো তোমার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমার সমস্ত স্বপ্ন ভেঙে পড়লো। আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিলে তুমি, কিন্তু সেই আশ্রয় হারিয়ে গেল। আমি জানি তুমি আর কখনোই ফিরে আসবে না, কিন্তু আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি। আমি এখনো তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি যখনই ফিরে আসতে চাও আমি তোমাকে সাদরে গ্রহণ করব, কিন্তু তুমি কখনোই বুঝতে পারলে না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি আমার জন্য সব কিছু ছিলে, কিন্তু আমি তোমার জন্য কিছুই হয়ে উঠতে পারিনি। আমি জানি না আমার এই ভালোবাসা কখনোই তোমার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি চাই তুমি সুখী হও, তুমি তোমার জীবনে সব কিছু পাও। আর আমি থাকবো তোমার স্মৃতির আশ্রয়ে, তোমার ভালোবাসার বাধা। আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য এখনো অব্যাহত আছে। তুমি যখনই ফিরে আসতে চাও আমি তোমায় সাদরে গ্রহণ করব, কিন্তু তুমি জানো না আমি কতটা তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য কখনোই মরে যাবে না। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব এবং তোমার জন্য অপেক্ষা করব যতদিন না তুমি ফিরে আসো। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমার জীবনের সমস্ত রং মুছে গেল, কিন্তু আমি তোমার জন্য সেই রঙগুলো পুনরায় আঁকতে চাই। যদি তুমি একদিন ফিরে আসো, তুমি হয়তো কখনোই বুঝবে না আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কিন্তু আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব এবং তোমাকে ভালোবেসে যাব যতদিন না তুমি ফিরে আসছো। সব শেষে আরও একটা কথা জানো সুনেত্রা, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমি কেমন অসহায়ের মতো কেঁদেছিলাম তোমার জন্য, কিন্তু তুমি আমার চোখের জল দেখেও তোমার সিদ্ধান্ত পরিবর্তন করনি, কথা দিয়েও কথা রাখোনি। শতবার ভালোবাসি বলেছি, অনেক অনুনয় বিনুনয় করেছি এবং অনুরোধ করে বুঝিয়েছি, সবশেষে আমি ব্যর্থ হয়েছি। শেষ বেলায় তোমার বুকে আমার জন্য একটুও ভালোবাসার জন্ম দিতে পারোনি। তোমার দেয়া অজস্র আঘাতের মাঝে শেষ আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না। স্বার্থে আঘাত লাগলে সবাই তার চূড়ান্ত রূপ দেখিয়ে চলে যায়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কাউকে কিছু বলারও নেই, কিংবা আর বলবো সবই তো ভাগ্য। আর আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত সুনেত্রা। যদি কখনো আমার জন্য তোমার মন কোমল হয়, মন কাঁদে কিংবা সদয় হয়, তাহলে ক্ষমা করে দিও। আর একটা কথা বলতে চাই, পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমরা নীল তিমি হয়ে জন্ম নেব পরের জন্মে। বিশাল সমুদ্রে সাঁতরিয়ে বেড়াবো দুজন। কোনো একদিন তুমি হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় নিজের জীবন দিয়ে দেব। তখন কেউ আমাদের বেঈমান বলতে পারবে না সুনেত্রা। ইতি একজন নিকৃষ্ট মানুষ। ডায়েরিটা রেখে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, চোখ জোড়া জলে টয়টম্বর। শেহজাদকে দেখতে পায় মিঠি দেখল সাদা কাফনে মুড়িয়ে থাকা মানুষটা ঠোঁট নাড়িয়ে কিছু বলছে। যতটা দূরে মনে হয় ততটা দূরে আমি নই সুনেত্রা। আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমার সাথেই আমি রই। অস্পষ্ট স্বরে ডেকে ওঠে, শেহজাদ। মলিন হাসলো মানুষটা। আকাশের দিকে তাকায় মিঠি। অনেকগুলো তারা দেখতে পায়। হাত বাড়িয়ে একটা একটা করে তারা গুনতে লাগলো। একটা তার মা, একটা তাদের দুজনের সন্তান যার নাম শখ, আরেকটা শেহজাদ। হঠাৎ মিঠির মন বলে উঠল, শেহজাদ যেন তাকে ডেকে বলছে। একা তারা গুনতে নেই সুনেত্রা। থমকায় মিঠি। কেন? প্রত্যুত্তর পাওয়া গেল না, তবে মলিন মুখে তাকায় মানুষটা। কেন গুনবো না বলুন? প্রত্যুত্তর করে না শেহজাদ, শুধু মলিন মুখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। গুটি গুটি পায়ে এগিয়ে শেহজাদের মুখোমুখি দাঁড়ায় মিঠি। অশ্রুসিক্ত নয়নে তাকায় মানুষটার পানে। আপনি তো চলে গেলেন আমার জীবনে দুর্ভিক্ষ উপহার দিয়ে, যে দুর্ভিক্ষে তৃষ্ণা লাগলে পানি পাওয়া যায় না, মন পুড়লে আপনাকে পাওয়া যায় না, এমন ভাঙাচোরা জীবন তো আমি কোনো কালেই চাইনি শেহজাদ। তাহলে একা তারা কেন গুনবো বলুন? কেন গুনবো না? একদিন কৈলাসও বলল, আর আজ আপনিও বলছেন, কিন্তু কেন?
ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেবদাস হয়ে গেছে কৈলাস। পুত্রের এমন অবস্থা মানতে কষ্ট হচ্ছিল কায়সার সাহেবের। তাই আজ না পারতেই একরকম বাধ্য হয়ে উনি ওনার স্ত্রী এবং পুত্রকে নিয়ে একেবারেই কাজী সহ আহসান সাহেবের পাশেই আসেন। অসময়ে ওনাদেরকে দেখতেই ঘাবড়ে যান কায়নাত কাজিন। ফোন করেন স্বামীকে। পুরো বাসা ফাঁকা। উনি মিঠি আর কয়েকজন গার্ড ছাড়া। জোর জবরদস্তি করে বিয়েটা দিলে উনি আটকাতে পারবেন না। মলিন মুখে ভাই ভাবির সাথে কুশলাতি বিনিময় করেন এবং তিনি আপ্যায়নের ব্যবস্থাও করেন। এত ব্যস্ততা দেখিও না কানিজ, সব বুঝি আমি। সামনে বসো, কথা বলি। আতঙ্কগ্রস্ত মুখ নিয়ে ভাইয়ের সামনে বসলেন। মিঠিকে ডাকো। ঝনঝন করে সারা শরীর কেঁপে উঠল অজানা আতঙ্কে। বাড়াবাড়ি করছেন কেন ভাইজান? আমি তো বলেছি মিঠির বিয়ে হয়েছে, শীঘ্রই বিয়ের দাওয়াত পাবেন। এইরকম ৯-৬ করতে করতে ৯-১০ মাস চলে গেল, তারপরও প্রমাণ দেখাতে পারোনি। নাটক কম করো, বুঝলে? মিঠি মানসিকভাবে অসুস্থ, এখন এমন কিছু করবেন না প্লিজ, যাতে ও আরো অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলে মেয়ে দুজনে অসুস্থ, সেটা তুমি লক্ষ্য না করে পরের মেয়ের জন্য প্রীতি দেখাচ্ছ। পরে মেয়ে বলাতে কায়নাত কাজিন কেন জানি ভীষণ দুঃখ পেলেন। 7 বছর বয়স থেকে মেয়েটাকে উনি পেলে পুষে বড় করেছেন। বলা যায় মিটির আরেকটা মা তিনি। মিটি যে ওনার ননদের মেয়ে সেটা কখনো মনেই পড়েনি। ও পরের মেয়ে না, আমাদের মেয়ে। গাল বাঁকালেন কায়সার সাহেব। আদিক্ষেতা কম দেখাও। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। এই সব শুনতে আসেনি। ডাকো ডাকো ওই মানসিক ভারসাম্যহীন পাগল মেয়েটাকে। ভাইজান। চেঁচাবে না বলছি। একটা পাগল মেয়ে, তার বড় ছেলের মুখ দেখে প্রস্তাব দিয়েছি। এটাও তো এই পাগল মেয়ের সৌভাগ্য। আমার ছেলের জন্য মেয়ের অভাব পড়েনি, বুঝলে? এতটাও আহামরি সুন্দরী না ওই পাগল মেয়েটা। মিটিকে নিয়ে এলেন কৈলাসের মা অ্যামেলিয়া। কৈলাসের পাশে বসান। মিঠির দিকে এক পলক তাকান। কেমন শুকিয়ে নির্জীব হয়ে গেছে মেয়েটা। গলার কাছের হাড়গুলো স্পষ্ট দেখা যায়। হাসি খুশি মিঠির মুখে বিষাদের ছায়া। গায়ে ধবধবে সাদা জামা কাপড়, চোখের নিচে ডার্ক সার্কেল। মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় চোখ জোয়ার টেপে গেছে। যে চোখের দিকে তাকিয়ে অনায়াসে একখানি উপন্যাস রচনা করা যেত, হাজারো কবিতা সৃষ্টি করা যেত, সেই চোখে আজ কত শূন্যতা, কেমন নিচিপ, যেন প্রাণ নেই। হাসে না, উচ্ছ্বাস প্রকাশ করে না, বিষাদের ছায়া। চোখের প্রলম্বিত পা পিজোড়া ভিজে যৌবধুবো, মেদুর গালখানি ভেজা, রক্তিম খাড়া নাকটা। একসময় এই সুন্দর খাড়া নাকে একটা নোজপিন দেখেছিল কৈলাস। কি সুন্দর চিকচিক করত, কিন্তু এ কি আজ নেই। চিকন পাতলা গোলাপি ঠোঁজা কেমন শুষ্ক, মনে হচ্ছে কতদিন ভ্যাজলিন কিংবা কোনো রঞ্জকে ছোঁয়া পায়নি। কেমন যেন লাগলো। বিধবা মহিলারা যেমন থাকে তেমনই সাদা সিধা। মনে হচ্ছে তার উপর দিয়ে কয়েকশো গুণ ব্রেগের সাইক্লোন টর্নেডো বয়ে গেছে। ছোট্ট ছোট সুন্দর চুলগুলো এলোমেলো অগোছালো। মনে হচ্ছে কতদিন তেল শ্যাম্পু কিংবা চিরুনির ছোঁয়া পায় না। আহারে, ধক করে লাফিয়ে উঠল কৈলাসের বুকটা। সে তো এই বিষাদ গম্ভীর মিঠিকে চিনে না। চোখ জোড়া নামিয়ে ফেল। স্ট্যাচুর মতো বসে রইল মিঠি, যেন প্রাণ নেই দেহে। হঠাৎ কি হলো বুঝতে পারল না কৈলাস। এই তো মাস 6-7 পূর্বেও যে মেয়েটাকে টকবকে লাল গাড়িতে লাল পোশাক ম্যাচিং করে চড়তে দেখত, সেই মেয়ের এমন রূপ কি মানা যায়? একদম না। কৈলাসের ভাবনের মাঝে হঠাৎ কায়সার সাহেব বলে উঠলেন, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, বসে রইলেন কেন? জি, মেয়ের নাম এবং বাবা মায়ের নাম বলুন। মিফতাহুল জান্নাহ খুশবু বিনতে মোশাররফ খন্দকার মিঠি, আর বাবার নাম মোশাররফ খন্দকার, মা চৌধুরী আনিকা কবির মল্লিকা। এবার দ্রুত বিয়ে পড়ান। ফাঁকা সময়টা কাজে লাগালেন কায়সার সাহেব। ভাইজান থামুন বলছি, বলেছি না মিঠি বিবাহিত। প্রমাণ দাও। এই পর্যায়ে চুপ হয়ে গেলেন। কিভাবে প্রমাণ দিবেন? বাঁকা হাসলেন কায়সার সাহেব। বোনকে চিনেন তিনি। বোন যে মিথ্যা বলছে তার নীরবতাই প্রমাণ করে। কাজী সাহেব সব লিখে বিয়েটা পড়াতে নিতেই বাসায় ঢুকে আবৃসাম দেখল কৈলাস মিঠি পাশাপাশি বসে রয়েছে। সামনে কাজী বিয়ের দোয়া কালাম যা আছে সব পাঠ করছেন।
ব্যাপারটা ভালো লাগলো না আবৃশামের। মিঠির বিরহে তার 31 বছরের জীবনে আজও কাউকে জড়ালো না। মিঠির স্বামী বিয়োগ হয়েছে, মাস 7 চলছে প্রায়, আর এরই মধ্যে তার মা শুরু করেছে বিয়ের জন্য ঘ্যানঘ্যানানি। আজ তো তার মামা আরেক কাঠি উপরে দেখিয়ে দিল। কি হচ্ছে এইসব? আবৃশামকে আশা করেননি কায়সার সাহেব, ঘাবড়ে যান, শক্ত গলেই বললেন, এসেছো, বেশ ভালো করেছো, বসো। কি করতে চাইছেন আপনি? কৈলাস মিঠির বিয়ে হবে এখন, চুপচাপ বসে দেখো। মামার বলা কথাটা শুনতেই মাথার মধ্যে রক্ত উঠে গেল আবৃশামের। কৈলাস তো থাক দূরের কথা, নিজের সহোদর ভাইকে পর্যন্ত সে মিঠির পাশে সহ্য করতে পারে না, সেখানে আবার বিয়ে। বন্ধ করুন এইসব। বন্ধ করব মানে? আমাদের পারমিশন ছাড়া আপনি এইভাবে এই বাড়ির মেয়েকে জোর করে পুত্রবধূ করতে পারেন না। বুড়ো কুচকান কায়সার সাহেব। আর কার কার পারমিশন লাগবে শুনি? এই মেয়ের বাপ আছে না মা আছে? সর্বপ্রথম আমার। তুমি কাজিন হও, তার মানে এই না যে তার গার্ডিয়ান? আমি ওর প্রধান গার্ডিয়ান। বললেই হয়ে গেল? হাস্যকর ব্যাপারটা। এক ঝটকে টান দিয়ে মিঠিকে নিজের কাছে নিয়ে এলো। ওর উপর অধিকার দেখানোর রাইট আমি ছাড়া আর কারো নেই। কি বললে? গুরুত্ব না দিয়ে মিঠিকে নিয়ে বেরিয়ে গেল। দাঁড়াও, বলছি। হঠাৎ হাত ধরে টেনে বাইরে নিয়ে আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারল মিঠিকে। আছড়ে পড়ল পাকার উপর, ঠোঁট কেটে নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। কায়নাত কাজিন দৌড়ে গেলেন। কি করছো আবৃশাম? ওর বিয়ের অনেক শখ, স্বামী মারা গেল 7 মাস হয়নি, আবারও বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ননসেন্স। মুখ সামলে কথা বলো আবৃশাম। বেঈমান মেয়ে একটা, ওর দিকে তাকাতেও ঘৃণা হয় আমার। আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারলেন ছেলেকে। বাকরুদ্ধ হয়ে গেল তিনজনেই। না জেনে না বুঝে একের পর এক ভুল বুঝেই যাচ্ছ তুমি। আগুন চোখে তাকিয়ে রইল আবৃশাম। ওরা জোর করছে, ওর বিয়ের শখ একবারও হয়নি, ও পরিস্থিতির শিকার। সেদিন ওকে রক্ষা করার কেউ ছিল না, আজ আমার সামনেও জোর করে বিয়ে পড়াচ্ছে। আমি থেকেও কিছু করতে পারছিলাম না, ওর থেকে নিজেকে আমার অসহায় মনে হচ্ছিল। বারবার ভুল বুঝতেই আছে। টেনে আনলেন মিঠিকে। আমার চোখ খুলে দিয়েছো তুমি। তোমার সাথে বিয়ে হলে আজীবন ওকে খোটাই শুনতে হবে। তার চেয়ে সত্যিটা প্রকাশ করে আমি এক্ষুনি কৈলাসের সঙ্গে মিঠির বিয়ে দিয়ে দেব। কৈলাস মিঠির জন্য উপযুক্ত। মিঠিকে নিয়ে যেতে নিলেই হাত টেনে ধরল আবৃশাম। ওর হাত ছাড়ো, তুমি ওর যোগ্য না, কৈলাসের সঙ্গেই বিয়ে দিব। মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয় মিঠিকে। বাড়াবাড়ি করবে না বলছি। আমি আজই কৈলাসের সঙ্গে বিয়ে দিয়ে ছাড়বো। মাথা গরম হয়ে গেল কায়নাত কাজিনের। ছেলের দুর্ব্যবহার ভালো লাগলো না ওনার। চেঁচিয়ে ডেকে উঠলেন, কৈলাস মিঠিকে নিয়ে যাও। দাঁতে দাঁত চাপলো আবৃশাম। কৈলাস বেরিয়ে আসে, সাথে ওর বাবা মাও। খুব বাড়াবাড়ি করছেন আপনি। ছাড়ো ওর হাত, আমি কৈলাসের সঙ্গে বিয়ে দিব। এগিয়ে আসে কৈলাস। কেন রেখেছো আন্টি? মিঠিকে নিয়ে যাও। মিঠির হাত ধরতে নিতেই টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আবৃশাম। মিঠির নিজেকে রোবট মনে হচ্ছে, মাথাটা কেমন ঘুরছে। ক্যালিফোর্নিয়া আসাটাই তার জীবনের চরম ভুল। সুখের জন্য এসেছিল, অথচ এইখানে তাকে প্রতি মুহূর্তে মুহূর্তে অপমান অপদস্থ হতে হয়েছিল। তার চেয়ে কোথাও একটা কুঁড়েঘর বানিয়ে কোনো অভিযোগ কিংবা জিচ্ছায় শেহজাদের সাথে জীবনটা কাটিয়ে দিলে বোধহয় ভালো হতো। আর যাই হোক, মানুষটার মধ্যে কোনো রাগ জিদ কিংবা অহংকার বলতে কিচ্ছু ছিল না। খুবই শীতল মেজাজের এবং ধৈর্যশীল একজন মানুষ ছিল। জলপ্রপাতে ন্যায় গাল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কেমন অসহায় লাগছে নিজেকে। মিঠিকে ছাড়ো আবৃশাম। ওকে স্পর্শ করবে না তুমি। আমাদের বিয়ে প্রায় পড়িয়ে ফেলেছেন, ওর হাত ছাড়ো। সিন ক্রিয়েট করো না। আচমকা মাথা ঘুরে পড়ে গেল মিঠি। কৈলাস আগলে নিতে এলে আবৃশাম নিজের সাথে মিশিয়ে নেয়। তোমার কি মনে হয় না যে তুমি সিন ক্রিয়েট করছো? সিনক্রিয়েট তোমরা করছো? কোন সাহসে ওকে বিয়ে করতে এসেছো? এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। ব্রহ্মতালু উত্তপ্ত হয় আবৃশামের। পাজা কোলে তুলে গাড়িতে শোয়ালো। বাড়াবাড়ি করো না আবৃশাম, মিঠিকে দাও। শাট আপ। কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। হাত মুষ্টিবদ্ধ করলো কৈলাস। গাড়িতে উঠে চলে গেল। সেদিকে তাকিয়ে কায়সার সাহেব বোনকে গালমন্দ করতে লাগলেন। নীরব রইলেন তিনি। আদমারা হয়ে থাকা মিঠির চোখে মুখে পানি ছিটায়
আবৃশাম। নিভু নিভু চোখে তাকায় মিঠি। শরীরটা তার খুব দুর্বল লাগছে, উঠে বসার শক্তি নেই। হাত ধরে টান দিয়ে ওঠাই আবৃশাম গাড়ি থেকে বের করে। চল। দাঁড়িয়ে রইল মিঠি। কানে শুনিস না? কেমন একটা অপরিচিত জায়গায় নিয়ে এলো আবৃশাম। রাত বিধায় শুনশান নীরবতা। গা চমচম করে উঠল মিঠির। কি হলো? ধীরপায়ে মিঠি হাঁটে, চারিদিকে একটু একটু করে তাকায়। একটা মসজিদে এলো দুজন, কিছু জিজ্ঞেস করতে পারলো না মিঠি। হাত ধরে টেনে নিয়ে যায় যেখানে কয়েকজন হুজুর বসে আছেন। হুজুরের সাথে কিছু একটা ব্যাপারে কথা বলল আবৃশাম। তিনি ওদেরকে বসতে বলেন। কিছুক্ষণ পর হুজুর বিয়ে পড়িয়ে কবুল বলতে বলেন। তাকিয়ে থাকে মিঠি, কোনো রেসপন্স করতে পারল না। হুজুর বারবার কবুল বলতে বলেন, কিন্তু মিঠি চুপ করে রইল। তার মানে মায়ের সাথে ঝামেলা করে তাকে বিয়ে করতে নিয়ে এসেছে আবৃশাম। তাচ্ছিল হাসলো নীরবে। কেমন জানি তার জীবন এর চেয়ে বাংলাদেশের শেহজাদের সাথে একটা ঘুরে ঘুরে থেকে গেলেও বোধহয় অনেক শান্তিতে থাকতো। মানুষটা আর যাই হোক খুব ভদ্র, শান্ত আর প্রচণ্ড ধৈর্যশীল ছিল। এই একটা মানুষই তাকে বুঝতে পারত, তাকে টলারেট করতে পারত। টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। শেহজাদের কথা মনে পড়ছে ভীষণ। মরে গিয়েও মানুষটা এখনও তার হৃদয়ে রাজ করছে। মিঠি বিশ্বাস করে না শেহজাদজি মারা গেছে, একদম বিশ্বাসই করে না। সে বিশ্বাস করতেই পারে না মানুষটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। সেখান থেকে মানুষটাকে মুক্তি দেওয়া অসম্ভব। কবুল বলুন। ঘোর ভাঙ্গে মিঠির। চল শক্ত করে রইল আবৃশাম। অনেকবার বলল মিঠি কবুল বলছে না, তাকিয়ে রয়েছে যেন কথা বলতে পারে না। আসলে সে পারে না, বাকশক্তি হারিয়ে ফেলেছে। আজকের এই মুহূর্তে মিঠির নিজেকে প্রবাহিত নদীতে বৈটাহীন নৌকা বলে মনে হচ্ছে। চোখ জোড়া বর্ষার ভরা পিলের মতো জলে টয়টুম্বর। শক্ত চোখে তাকায় আবৃশাম। কথা কানে যায় না? মিঠি তাকায় তার দিকে। কবুল বল, নাটক কম কর। মন রইল মিঠি। কি হলো? ধমকে উঠল, কেঁপে উঠল মিঠি। আবৃশামের চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আতঙ্কিত হয় মিঠি। আচমকা কম্পিত স্বরে গলা দিয়ে বেরিয়ে এলো, কবুল। ঠিক 7 মাস পর আজ প্রথম শব্দটি মুখ দিয়ে বের হলো মিঠির। সময় বিলম্ব না করে আবৃশাম কবুল বলে এবং পেপারে সাইন করে মিঠির হাত ধরে বেরিয়ে যেতে নিতে আচমকা বৃষ্টি শুরু হয়। দুজনেই আশঙ্কিক ভিজে গেল প্রায়। হুজুর বললেন, বৃষ্টি থামুক, পরে যেতে পারবেন। ওরা দুজন ভেতরে এসে দাঁড়ায়। মিষ্টি হাসলেন হুজুর। বিয়েতে বৃষ্টি হওয়া শুভ। চট করে হুজুরের দিকে তাকিয়ে দুজন। বিয়েতে বৃষ্টি হওয়া মানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। টুপ করে দুফুটা অশ্রু গড়িয়ে পড়ল মিঠির গাল পেয়ে। তাহলে তাদের সম্পর্কটা এমন কেন ছিল? তাদের বিয়ের দিনও তো খুব বৃষ্টি হয়েছিল। একটা নিঃসঙ্গ ভেজা কাঠ গোলাপের ন্যায় শেহজাদ তাকে কুড়িয়ে পেয়েছিল এক স্নিগ্ধ বর্ষমুখর রাত্রিতে। তারপর এই অবস্থায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর অনেক চড়াই উতরাই গেল, সুখ ধরা দিয়েও যেন আবার দেয় না। কথা অবশ্য মিথ্যা নয়, তাদের অনেক সুখ ছিল, অনেক ভালোবাসা ছিল, ভালোই আন্ডারস্ট্যান্ডিং ছিল। শেহজাদের ছোট্ট বউ হিসেবে খুব কদর ছিল মানুষটার কাছে। শবনম এসেই যত ঝামেলা বাঁধাতো, এদিকে তাকে হারানোর ভয়ে সবসময় উৎকণ্ঠা থাকতো শেহজাদ। ভয়ে ভয়ে মানুষটা তাকে খুব দেরিতে ভালোবাসতে শুরু করলো। কি জানি যদি সে শবনমের মতো আবারও চলে যায়। তাই খুব সচেতন হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু শেষে আর পেরে উঠল না, সেই ভালোবাসতেই হলো। অবশেষে তার জিদার মানুষটার সামান্য নির্বুদ্ধিহীনতাই তাদের সুন্দর সম্পর্কটির অবসান ঘটে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাত প্রায় 12টা 10। ভিজে জুবুতুবু হয়ে গেল দুজন। মিঠির হাত ধরে বাসায় ঢুকে আবৃশাম দেখল বাবা, মা, ভাই এবং কিঞ্জা লিভিং স্পেসে চিন্তিত মুখে বসে রয়েছেন। নিশ্চয়ই ওদের জন্য অপেক্ষা করছে সবাই। ওদেরকে দেখতেই গম্ভীর স্বরে আহসান সাহেব বলে উঠল, দাঁড়াও। দুজন দাঁড়ায়। কোথায় ছিলে এতক্ষণ? বিয়ে করছি আমরা। ভনিতা করল না আবৃশাম। চমকে ওঠে ওদের দিকে তাকায় সবাই। শ্বাস আটকে তাকিয়ে রইল আফওয়ান। রুমে ঢুকে স্লিপিং মেডিসিন খেয়ে শুয়ে পড়ল কিঞ্জা। মানতে পারছে না। এই বিয়ে আমি মানি না।
তা দেখার বিষয় আমার নয়। কৈলাস বেস্ট মিঠির জন্য। আমাকে মেনে নিতে পারবে তুমি? এত কিছুর পরেও কি আমার জন্য আপনার ভালোবাসার দরজা খোলা আছে? সত্যিকারের ভালোবাসার দরজাটাই এমন, শুধু খোলাই যায়, কখনো বন্ধ করা যায় না। পার হয়ে গেল এক সপ্তাহ। রবিবার, আজ সবাই বাসায়। মিঠিকে ডাকলেন আহসান সাহেব, যেতেই বলল। বসো। দেখলো নানা রকমের ফাইল, কাগজপত্র ছড়ানো ছিটানো। এতদিন তুমি অসুস্থ ছিলে, কোনো কিছু করার ইচ্ছে থাকলেও পিছপা হয়েছে। তোমার 19 বছর শেষে 20-এ পড়বে কিছুদিন পর। তোমার মায়ের সকল সম্পত্তির মালিক এখন তুমি, তাই সব বুঝে নাও এবং আমাকে দায়মুক্ত করো। মাথা নাড়ল মিঠি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা বিক্রি করে এখানে তোমার জন্য জমি কিনে সেই সাথে আরও কিছু টাকা দিয়ে খুব সুন্দর বিশাল বড় করে একটা বাড়ি তুলব। মাঝখানে বাড়িটা থাকবে আর বাড়ির চারপাশে বাগান থাকবে, যেখান দিয়ে ইচ্ছে বের হওয়া যাবে বাগানে। অর্থাৎ নিরিবিলি একটা একান্তই বাড়ি বানাতে চাই আমি তোমার সাথে। পার্টনার আমি আর তুমি, রাজি হবে? মৃদু হাসল মিঠি, মাথা নাড়িয়ে সায় দিল। তবে আর কেউ একজন চাইলে পার্টনার হতে পারে, এরপর কাউকে নিচ্ছি না আমরা। স্ত্রীকে শুনিয়েই বললেন কথাটা। বাঁকা চোখে তাকালেন তিনি। এখন এই পেপারসগুলো একবার পড়ে চেক করে সাইন করো। বাড়িটা বিক্রি করে দিব সামনের সপ্তাহে। বিশ্বস্ত একজনকে পেয়েছি, তুমি সাইন করলেই শীঘ্রই সব হবে। আর জমিটাও দ্রুত কিনে বাড়ি তুলে উঠে যাব আমরা। আমি কিন্তু জমিটাও দেখে ফেলেছি, বাড়িটার ড্রয়িংও করিয়েছি। বাড়ির বানানোর কারণে মিঠি এই রোডের রাস্তা পার হতেই ভয় পায়, কারণ শেহজাদের উপর এই রোডেই বজ্রপাত হয়েছে। তাই তিনি চান এই বাড়িটা ছেড়ে দিতে। দুচোখ বুঝে সাইন করে দিল পেপারগুলোই। চেক করলে না যে? তোমাকে আমি বিশ্বাস করি। ধরো বিশ্বাস ভেঙে দিলাম। জানি ভাঙবে না। মৃদু হাসলেন আহসান সাহেব, ছোট ছোট চুলগুলো এলোমেলো করে দিলেন। এত আত্মবিশ্বাস ভালো না। সেটা তুমি ছাড়া। আজকের পর থেকে জীবনে সহজে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাসযোগ্য মনে করবে সেই তোমার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি 16 আনা বিশ্বাস করবে সে তোমার বিশ্বাসের মূল্য 4 আনাও দিবে না। পেরিয়ে গেল 1 মাস। কিঞ্চা যা শুরু করেছে অতিষ্ঠ হয়ে গেছে আফওয়ান। মিঠি ঘুমাচ্ছে, বেলকনিতে সিগারেট টানছে আফিসাম। সম্পর্ক স্বাভাবিক হয়েছে তোমাদের? না। কি করতে চাইছো বলো তো? কি বলতে চাস? তোমাদের সম্পর্ক স্বাভাবিক করো, আর না হয় তুমি কিঞ্জাকে বিয়ে করে আমাকে মিঠিকে দিয়ে দাও। চল শক্ত করলো আফিসাম। তোমাদের জন্য আমিও কষ্ট পাচ্ছি। কি করেছি? কিঞ্জার ডিভোর্স চায়। তো আমি কি করব? মিঠির সাথে সম্পর্ক স্বাভাবিক করে একটা বেবি নিয়ে নাও। এতে তোর কি লাভ? তোমাদের বাচ্চা হলে কিঞ্জা নিজেকে মানিয়ে নিতে চাইবে। মিঠি পড়াশোনা করছে, আমি এখন এসব চাই না। আমাদের বিয়ের 1.5 বছর চলছে, অথচ আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত। হয়তো তোমরা সম্পর্ক স্বাভাবিক করো, না হয় ডিভোর্স হয়ে যাক সবার। ভাইয়ের দিকে তাকাই। কিঞ্জার সাথে সম্পর্ক ঠিক করে মিঠিকে ভুলতে চাই, কিন্তু কিঞ্জা দূরে রয়েছে। দিন দিন ওর অহংকারে সীমা অতিক্রম করছে। আমি সত্যি আর নিতে পারছি না। মিঠি বেবি ক্যারি করলে তুই খুশি? আমার খুশির জন্য না, অন্তত হয়তো কিঞ্জাও মা হতে চাইবে মিঠিকে দেখে, আর তোমার আশাও বাদ দিবে। ক্যারিয়ারের প্রবলেম হবে মিঠির। দরকার পড়লে মম জবটা ছেড়ে দিবে। আমাদের টাকা পয়সার আর কোনো প্রয়োজন নেই। মম বাচ্চাদের দেখবে আর ন্যানি রেখে দিব। কিঞ্জাও না হয় সময় দিবে। মিঠির পোষা ডগগুলোকে সহ্য করতে পারে না কিঞ্জা, আর আমার সন্তানকে সহ্য করবে ভেবেছিস? চুপ হয়ে যায় আফওয়ান। পরের সপ্তাহে আফিসাম মিঠির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন আহসান সাহেব। আফিসাম যেহেতু বড় সন্তান আর রাগী অভিমানে অনুষ্ঠান না হলেও এবার করেই ফেললেন। যথারীতি মিঠিকেও বধূ সাজতে হয় আফিসামের জন্য। অতঃপর রাতে মিঠি তার ব্রাইডাল আইকনিক রেড লেহেঙ্গাটি না খুলে ঘুমিয়ে পড়ে। কখন ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। রুমে ঢুকে আফিসাম দেখল ঘুমিয়ে আছে মিঠি, তাও এলোমেলো হয়ে। আফিসাম ঠিক করে শুইয়ে দিল। সেও কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় আসে। মিঠির পাশে বসে তার হাতের দিকে তাকালো। মিঠি পেছনের দিক করে শুয়ে আছে, তার লতানো ফর্সা হাত ভীষণ সুন্দর। আফিসাম তাকিয়ে রইল হাতের দিকে। মিঠির হাতে আজ একটা আংটি পরিয়েছে, সেই আংটিটা পরে আছে। দুহাতে সোনা এবং ডায়মন্ডের চুড়ি, তবে চুড়ি ছাড়াও বাহাতে একটা স্টোনের ব্রেসলেট রয়েছে। হাতটা ছুতে নিতেও সরিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে। তাদের সম্পর্কটা স্বাভাবিক হলে মিঠির হাতটা একটু ছুঁয়ে দিত। লাইট অফ করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল।
কিন্তু অন্যদিকে ফিরতে ইচ্ছে করলো না। আবারও এদিক ফিরল। মিটির শরীর থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আবৃশাম একটু এগিয়ে যায়। মিটির চুল থেকে গোলাপ, জারবেরাটা আর রজনীগন্ধার মালাগুলো খুলে রেখে দিল বালিশের এক পাশে। মেয়েটা কানের দুলগুলো খোলেনি, গলার গহনাগুলো না। উঠে বসলো আবৃশাম। ডিম লাইটের আলোয় আস্তে আস্তে সব খুলে রাখলো যাতে ঘুমাতে সমস্যা না হয়। গলার সব গহনা খুলতে দেখলো একটা পাতলা চেন, ওটা আর খুললো না। ঘুমন্ত মিঠির দিকে তাকায়। মিঠি প্রবলভাবে টানছে তাকে। আবৃশাম ইচ্ছে করে সরে গেল না। মিঠি এখন তার স্ত্রী, পাশেই শুয়ে পড়ল। মিঠির শরীর থেকে আসা বেলি ফুলের সুবাসে সারা রাত এপাশ ওপাশ করলো। একটুও ঘুমাতে পারল না আবৃশাম। শেষে মাঝরাতের দিকে হুট করে অজানা একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে যায় দুজন। পার হয়ে গেল 5 বছর। আবৃশাম মিঠির কোল জুড়ে ফুটফুটে দুটি কন্যা সন্তান এলো। আনন্দের বাঁধ ভেঙে গেল যেন। বাচ্চা দুটো মিঠির মতো মিষ্টি, আর বাবার মতো ফর্সা এবং আদলো। ছোট্ট বাচ্চা দুটোর চুলগুলো ব্রাউন কালারের। বলা যায় সৃষ্টিকর্তা প্রদত্ত এটা। মিটি নিজেও তার বাচ্চাদের দেখতেই অবাক হয়ে যায়। কি সুন্দর তারা, আদুরে এবং দেখতে একদম ডলের মতো লাগে। একজন কুমকুম, আরেকজন ঝুমঝুম, কিন্তু মিঠি তাদের টারজান কন্যা বলে ডাকে। মিঠির পাগলামি দেখে সবাই হাসে। বাচ্চাদের পেয়ে মিঠি স্বাভাবিক হয়ে উঠেছে ঠিক, কিন্তু এখনো শেহজাদকে ভুলতে পারে না। এখনো হ্যালুসিনেট হয়। পেরিয়ে গেল 7 বছর। 2 কন্যা সন্তানের পর মিঠি আবারও প্রেগনেন্ট। প্রায় 9.5 মাস চলছে প্রেগনেন্সির। মিঠির শরীরটা ভারী হয়ে গিয়েছে। চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়, মুড সুইং হয় খুব। আল্ট্রাসাউন্ড করে জানতে পারলো এবার ছেলে হবে। মিঠি তার নাম রেখেছে শুভ্র। আবৃশাম জানে নামটা শেহজাদের নামের সাথেই মিলিয়ে রেখেছে, কিন্তু কিছু বলে না। আগে যেটা হয়েছিল শেহজাদের, সেই বাচ্চার নাম শখ, অর্থাৎ শেহজাদ থেকে স আর খুশবু থেকে খ নিয়ে নামটা রেখেছিল। এবার ছেলের নাম রেখেছে শুভ্র। সে যাই হোক, এখন বাচ্চা দুটো ওদের দুজনের জান প্রাণ। মিঠি ওদের ছাড়া থাকতেই পারে না। সকাল থেকেই মনটা ভীষণ খারাপ মিঠির। কেন খারাপ তা সে ছাড়া কোনো কাক পক্ষীটিও জানে না। নাস্তা করতে বসেছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। তুমি বসো, আমি খুলছি। ডোর খুলতেই আবৃশাম দেখতে পেল কাঠসহ গোলাপ আর টিউলিপ ফুলের মোটা দুটি তোড়া রাখা। কে এসেছে? মৌন রইল আবৃশাম। এগিয়ে আসে মিঠি নিজেই। নাও। ফুলের তোড়া দুটি দেখতেই টইটুম্বুর হয়ে গেল নয়নজোড়া। সেদিকে তাকিয়ে বেশ কয়েক ফোঁটা অশ্রু ফেল মিঠি। নিজের রুমে চলে গেল। বিছানার উপর বসলো। তাদের বিয়ের 7টি বছর পেরিয়ে যাওয়ার পরও প্রতি বছর অ্যানিভার্সারিতে ফুলের তোড়া আসে বললেও ভুল। শেহজাদের পাতানো কোনো এক মার্কিন ফ্রেন্ড এমনটা করে। কেন করে তার হদিস পাওয়া যায়নি। হয়তো এমনটা চেয়েছিল শেহজাদ। মানুষটিকে কখনো দেখেনি মিঠি, তবে গেস করেছে। কম্পিত হাতে কার্ডটি তুলে নিল, তারপর লেখা। তোমাকে সব সময় সুখী দেখতে চেয়েছিলাম সুনেত্রা, তোমার চোখের পানি নয়। আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, প্রতি বছর এই দিনে তুমি আমার কাছে থেকে ফুল পাবে। যখনই তুমি ফুলগুলো পাবে, তখন ফুলগুলো দেখে আমাদের ভালোবাসার কথা মনে করবে আমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্ত আর স্মৃতিগুলোকে, আর সব সময় হাসি খুশি থাকতে চেষ্টা করবে। আমি জানি এটা অনেক কঠিন, তবে তবুও আমি আশা করি তুমি পারবে। মনে রাখবে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি সুনেত্রা। ইতি, শেহজাদ। শব্দখানিক পরের কথা। প্রতিদিনের ন্যায় সন্ধ্যা হতেই বেলকুনিতে এলো মিঠি। বেলকুনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদ উঠেছে, সাথে আকাশ জুড়ে লক্ষ তারা। বাচ্চা দুটো জন্মের পর থেকে দেখে তাদের মা সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে আর হাত বাড়িয়ে একটা একটা করে তারা গুনে, ঠিক ছোট্ট বাচ্চাদের মতো। কৌতূহলী হয়ে কুমকুম জিজ্ঞেস করেই ফেলল, মামুনি, তুমি কি তারাকে দেখেছো? ঝুমঝুম বলল, তুমি কি তারা গুনছো? কুমকুম বলল, একা তারা গুনতে নেই মামুনি। কেন? পাপাকে সঙ্গে নিয়ে গুনতে পারো না? মৃদু হাসে মিঠি। আমার না একা তারা গুনতে ভীষণ ভালো লাগে। টারজান কন্যারা। তাই? এখন আসো, আমরা 3 মা মেয়ে মিলে একসাথে তারা গুনবো। ওকে। খুশি হয়ে যায় দুজনে।
নিচু হয়ে কোলে তুলে নেয় ছোট্ট ফোকলা দাঁতের কুমকুম আর ঝুমঝুমকে। যদিও নিতে পারছিল না, তবে গিল্লের সাথে দাঁড় করিয়ে ধরে রাখলো দুজনকে। একটা একটা করে তারা গুনতে শুরু করলো। একটা হচ্ছে তোমার নানু, আরেকটা হচ্ছে ছোট্ট হুড়পড়ির মতো তোমাদের আরেকটা বোন, আরেকটা হচ্ছে তোমার একটা আঙ্কেল। শেষাক্ত কথাই কণ্ঠটা কেমন কেঁপে কেঁপে উঠল মিঠি। আচ্ছা, তারা সবাই কি তারা হয়ে গেছে নাকি মামনি? তারা সবাই তারাদের দেশে চলে গিয়েছে। আবৃশাম বাসে ফিরল সবে। সে এখন দ্রুতই ফিরে মাকে ছেড়ে বাচ্চা দুটো দৌড়ে বাবার কাছে চলে গেল। মৃদু হাসে মিঠি। দুজনই বাবার পাগলা ভক্ত, বাবা ছাড়া কিছুই বুঝে না। আবৃশামও তাদের টারজান কোনাদের ছাড়া কিচ্ছু বুঝে না। দুনিয়া একদিকে আর তার বাচ্চাগুলো আরেক দিকে। একটা শ্বাস ফেলে বেলকুনি রকিং চেয়ারে বসলো। তাদের সামনে একটা ফটো স্কেচ ড্রয়িং করার ইচ্ছে জাগলো। হাতের মধ্যে রং তুলে নিয়ে ভাবতে লাগলো কি আঁকা যায়। উঠে বসে ফটো স্কেচটি সামনে একটা টুলে বসলো। জল রঙকে আঁকতে লাগলো একটা পোর্ট্রেট। বেলকুনির গিল ধরে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে রয়েছে এক তরুণী। একটা হাত বাড়িয়ে একটা একটা করে তারা গুনছে। সেখানে হাজার তারার মধ্যে 3টি তারা, খুবই আকর্ষণীয় এবং উজ্জ্বল। ছোট ছোট দুটো প্রিন্সেস আঁকলো। তারাও সেই তরুণীর সাথে তারা গুনতে ব্যস্ত। আকাশে সে তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। ইস, কি সুন্দর! এই পোর্ট্রেটটির নিচে খুব সুন্দর করে পেঁচিয়ে ডিজাইন করে লিখে দিল, একা তারা গুনতে নেই। মৃদু হাসল মিঠি। আরেকটা পোর্ট্রেট ড্রয়িং করার ইচ্ছে জাগলো ভীষণ। সব রেডি করে মিঠি আবারও ড্রয়িং করে মনোযোগ দিল। তাতে ছোট ছোট সবুজ ঘাসের উপর একটা ঝুড়ি থেকে অনেকগুলো তাজা বকুল শিউলি আর কাঁঠালি চাপা পরে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। বেশ সময় নেই পোর্ট্রেটটা ড্রয়িং শেষে মিঠি একবার ক্লান্ত চোখে তাকায়। দেখতে কি সুন্দর লাগছে এই পোর্ট্রেটটাও, যেন ছবি থেকে সুগন্ধি ছড়াচ্ছে। নিজের ড্রয়িংকৃত পোর্ট্রেটগুলোর উপর মিঠি নিজেই মুগ্ধ হলো। এত সুন্দর সে আঁকতে পারে জানাই ছিল না। কি সুন্দর একটা দৃশ্য, যে কেউ দেখলে বলবে এটা কোনো পোর্ট্রেটই না, মনে হবে বাস্তবে ঝুড়ি কাত হয়ে ফুলগুলো সবুজ ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর সেই ছবি থেকে ফুলের সুগন্ধি ছড়াচ্ছে। ইস, কি সুন্দর, কি সুন্দর! খুব টায়ার্ড হয়ে গিয়েছে, একাধারে বসে থাকতে পায় না মিঠি। পেটে কোমরে খুব ব্যথা হয়, পা ফুলে পানি আসে। একটু হেঁটে রকিং চেয়ারে গিয়ে বসলো। দুচোখ বুঝে কয়েকবার দোল খেলো। দেখতে দেখতে প্রায় 7 বছর অতিবাহিত হয়ে গেল, অথচ মিঠি আজও শেহজাদকে ভুলতে পারেনি। যতই ভোলার চেষ্টা করে তত বেশি মনে পড়ে মানুষটাকে। মানুষটা রেখে যাওয়া ডায়েরিটা এখনো সম্পূর্ণ পড়তে পায়নি সে। পড়তে ভয় পায়, কি জানি যদি তার মনের বিরুদ্ধে কিছু লেখা থাকে তাই। হঠাৎ চোখ যারা মেলল। হ্যাঁ, আকাশে আজ প্রচুর তারা উঠেছিল, আর তাই ভাবলো তারা দেখতে দেখতে ডায়েরিটা পড়বে। আজ আবারও পড়তে এনেছে সে। সেন্টার টেবিলের উপরেই রাখা ডায়েরিটা পড়তে নিয়ে বুক কেঁপে উঠল, তাই রেখে দিয়ে তারা দেখতে লাগলো। আর তখনই টারজান কোনারা আসে, তার সাথে খুনসুটি করে। অতঃপর তাদের বাবা আসতেই চলে যায়। এরপর সে পোর্ট্রেটগুলো ড্রয়িং করায় মনোযোগ দেয়। একসঙ্গে 2টি পোর্ট্রেট ড্রয়িং করাতে ক্লান্ত হলো, মনটা ফুরফুরে লাগছে। ইস, কোন বেলায় কফি দিয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। মাত্র 3 চুমুক দিয়েছিল। আজকাল তার কফি পান করতেও বিস্বাদ লাগে। আহা, শেহজাদ যত্ন নিয়ে কত সুন্দর করে তার জন্য কফি তৈরি করত। এখন আবৃশাম করে, কিন্তু শেহজাদের মতো ফিল পায় না। বুকটা খা খা করতে লাগলো। বুক চিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর কখনো তৈরি করবে না মানুষটা। কেন? কাউন্টার মানুষটা এখন শিউলি কাঁঠাল চাপা গাছের নিচে ঘুমাচ্ছে। রোদ হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, দিনরাত সব হয়, কিন্তু মানুষটা আর জাগে না। হ্যাঁ, মিঠি শেহজাদের কথা রেখেছিল। মানুষটার কবরে শুধু শিউলি আর কাঁঠালের চাপা নয়, বেলি, জুই, হাসনাহেনা, গন্ধরাজ, গোলাপ, রক্তজবা সহ যত সুগন্ধি ফুল আছে সব গাছ লাগিয়েছে। প্রভাতে হাজার হাজার সুগন্ধি ফুল ফুটে ঝরে পড়ে কবরের উপর। আরেকটা দীর্ঘশ্বাস ফেলো। চট করে ডায়েরিটা আবারও হাতে তুলে নেই। সাহস করে একের পর এক ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো।
কত ছন্দ কবিতা শেহজাদের এই পুরো ডায়েরি জুড়ে কখন লিখেছে আল্লাহ ভালো জানে। সব কবিতা তার চোখজোড়াকে উৎসর্গ করেই লেখা। মলিন হাসে মিঠি। মানুষটা তার চোখজোড়ার ভীষণ পাগল। আর মানুষটা হাতের লেখার কথা না বলেই নয়, কি সুন্দর, চোখ আটকে যায়। অথচ মানুষটাকে দেখলে মনেই হবে না এত সুন্দর করে লিখতে পারে। মনের মাধুরী মিশিয়ে সবগুলো পাতা উল্টাতে চোখ পড়ল একটি পাতায়।